জঙ্গি যোগে আরো একজনকে গ্রেফতার করা হয়েছে। আপনারা জানেন আদিত্য সিংকে গ্রেফতার করা হয়েছে, তাকে বর্ধমান আদালতে পেশ করা হয়েছে। যে ছবি আপনাদের সামনে আমরা রাখবো, ধৃত আদিত্য সিংকে বর্ধমান আদালতে পেশ। জঙ্গি যোগে এবার তৃতীয় গ্রেফতারি। হাওড়ার বেলিসিয়াস রোড থেকে গ্রেফতার আদিত্য সিং নামে একজন। হামিম অর্পিতাকে জেরা করে আদিত্যর খোঁজ। উমেশ রায়ের খোঁজ খবর রাখার অ্যাসাইনমেন্ট ছিল আদিত্য সিং এর ওপর। এই মুহূর্তে দেখাচ্ছি বর্ধমান আদালতে পেশ করা হলো ধৃত আদিত্য সিংকে। জঙ্গি যোগে এবার হাওড়া থেকে গ্রেফতার আদিত্য সিং নামে একজন। হামিম অর্পিতাকে জেরা করেই আদিত্যর খোঁজ মেলে। বেঙ্গল এসটিএফ এর হাতে গ্রেফতার ওই ব্যক্তি। বেলিসিয়াস রোড থেকে গ্রেফতার করা হয় হামিমের পূর্ব পরিচিত আদিত্য, এমনটাই সূত্রের খবর। উমেশ রায়ের খোঁজ খবর রাখার অ্যাসাইনমেন্ট ছিল এই আদিত্যর উপর। সেই অ্যাসাইনমেন্টটি ছিল আদিত্যর ওপর, এমনটাই খবর উঠে এসেছে উমেশ রায়ের তথ্য পাঠাতো হামিমের কাছে। অর্থাৎ উমেশ রায়ের বাড়ি গাড়ি বিভিন্ন ছবি পাঠানো হতো হামিমের কাছে এবং এই ছবি পাঠাতো আদিত্য সিং। হামিমের কাছে ছবি ভিডিও ফুটেজ পাঠানো হতো। আদিত্যর বাড়ি থেকে উদ্ধার মোবাইল, ল্যাপটপ, একাধিক ডিজিটাল ডিভাইস বাজেয়াপ্ত করা হয়েছে। এই মুহূর্তে দেখাচ্ছি ধৃত আদিত্য সিংকে বর্ধমান আদালতে পেশ করা হয়েছে সেই ছবি। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিধান চন্দ্র। বিধান, এই জানা যাচ্ছে যে ইতিমধ্যেই আমরা প্রত্যেকেই জানি যে ইতিমধ্যেই তৃতীয় গ্রেফতারি এবং আদিত্য সিংকে গ্রেফতার করা হয়েছে। উমেশ রায়ের খোঁজ খবর রাখার অ্যাসাইনমেন্ট ছিল এই আদিত্যর ওপর। বর্ধমান আদালতে পেশ করা হয়েছে ধৃত আদিত্য সিংকে। বর্ধমান আদালতে পেশ করা হলো আদিত্য সিং ওরফে রাজুকে এবং তাকে হাওড়ার বেলিলিয়াস রোড থেকে তাকে গ্রেফতার করা হয় এবং যে এই যে হামিমের যে ঘটনা, হামিম মন্ডলের যে গ্রেপ্তারি, জঙ্গি গ্রেপ্তার হয় বর্ধমান থেকে, বর্ধমানের রেনেসা টাউনশিপ থেকে। তারপরেই তার বান্ধবী অর্পিতা সরকারকে পুলিশ ঝাড়খণ্ড থেকে গ্রেপ্তার করে এবং এসটিএফ অভিযান চালায় সেই এলাকায়। তাদেরই সূত্র ধরে আরো একজন গ্রেপ্তার এই ঘটনায় এবং তাকে বর্ধমান আদালতে পেশ করা হলো। এই তৃতীয় যে ব্যক্তি, সে মূলত বিভিন্ন ছবি সরবরাহ করতো এমনটাই জানতে পারা গেছে এবং তার বিরুদ্ধে বিভিন্ন ধারায় ইতিমধ্যেই তাকে অভিযুক্ত করা হয়েছে, আদালতে পেশ করা হয়েছে এবং তারপর তাকেও 14 দিনের হেফাজত চেয়ে আবেদন জানাবে এসটিএফ যারা আধিকারিক রয়েছেন তারা। আদালতে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যেই। সানন্দা, বেশ ধন্যবাদ বিধান। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিধান চন্দ্রের সঙ্গে। আপনাদের যে ছবি দেখাচ্ছি, ধৃত আদিত্য সিংকে বর্ধমান আদালতে পেশ করা হয়েছে। এর আগেই আপনারা জানেন যে হামিমকে গ্রেফতার করা হয় রেনেসা হাউসিং এর থেকে এবং তারপরই দেখা যায় তার বান্ধবী অর্পিতা সরকারকে গ্রেফতার করা হয়েছিল পড়শি রাজ্য ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে। এবার আদিত্য সিংকেও গ্রেফতার করেছে এসটিএফ। হাওড়া থেকে তাকে গ্রেফতার করা হয়েছে, বেলিসিয়াস রোড থেকে গ্রেফতার করা হয়েছে এবং জানা যাচ্ছে যে এই পুরো প্রতিমন্ত্রী উমেশ রায়ের যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহের অ্যাসাইনমেন্ট ছিল এই আদিত্য সিং এর ওপর। ইতিমধ্যে আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে তার মোবাইলে, তার ডিভাইসে প্রচুর ছবি পাওয়া গিয়েছে, যেখানে উমেশ রায়ের বাড়ি গাড়ি বিভিন্ন রকম ছবি পাঠাতো হামিমকে এই আদিত্য সিং। এবং উমেশ রায় এ বিষয়ে কি জানাচ্ছেন শোনাবো। माननीय मुख्यमंत्री के हुमकी देवार घटना पाकिस्तानी जंगीদের যে ষড়যন্ত্র ছিল তার মধ্যে আগেই একটা হামিম মন্ডলকে ধরা হয়েছিল বর্ধমান থেকে, যে পিলখানায় থাকতো। তার গার্লফ্রেন্ড ধরা পড়লো অর্পিতা ঘোষ, যে হানি ট্র্যাপ করত। আজকে আবার এসটিএফ একজনকে ধরেছে, তার নাম আদিত্য সিং। তার বাবার নাম বেদ প্রকাশ সিং। আগেও বেলিলিয়াস রোডের নিবাসী, মূলতা ওরা আজমগড়ের লোক আছে। এরা হচ্ছে আসল সমাজের দুশ্মন, যারা টাকার জন্য পাকিস্তানি জঙ্গিদেরকে সমর্থন করে, লোকের ইনফরমেশন লিক করে, ভিডিও বানায়, সেই ইনফরমেশন গুলো দেয়। এদের ভরসাতেই আমাদের উপরে এই থ্রেট গুলো আসে। আমি বলছি, আগেও বলেছিলাম যে এই পুরো বিষয়টা খতিয়ে দেখার কাজ এসটিএফ করছে। যারা এর সঙ্গে যুক্ত ছিল একজনও ছাড় পাবে না। এবং আপনারা প্রত্যেকেই জানেন যে মুখ্যমন্ত্রীকে যেমন টার্গেট করা হয়েছিল এবং এরই পাশাপাশি পুরো প্রতিমন্ত্রী তাকেও কিন্তু টার্গেট করা হয়েছিল এবং একথা আগেই জানিয়েছিল বেঙ্গল এসটিএফ এর আইজি গৌরব শর্মা। তিনি কি জানিয়েছিলেন শোনাবো আপনাদের।
আমাদের যে অনারেবল চিফ মিনিস্টার আছেন রাজ্যের, ওনাকেও টার্গেট করার এর মধ্যে প্ল্যানিং ছিল। আমরা দেখলাম কি কমিউনিকেশন প্যাটার্ন মধ্যে আমরা জানতে পারলাম কি হামিম মন্ডলকে টাস্ক দেওয়া হয়েছিল কি ওনার কিছু মুভমেন্টস স্টাডি করতে এবং কিছু যদি আনগার্ডেড টার্গেটেড যেখানে হতে পারে সেই মুভমেন্টসগুলো রিভিল করতে। হামিম মন্ডল একটা যে আমি অরিজিনালি যে বললাম যেখান থেকে আমরা স্টার্ট করেছিলাম এই পুরো লিডস পেয়েছিলাম, সেখানে কি আমরা পেয়েছিলাম কি হামিম মন্ডল ওয়াজ অ্যাকচুয়ালি দে ওয়ার ট্রাইং টু ইনফ্লুয়েন্স হামিম মন্ডল অ্যান্ড হামিম মন্ডল ওয়াজ অলসো অ্যাক্টিভলি ইনভলভড ইন এস্টাবলিশিং দ্য টার্গেট অফ one honorable minister in Havda. কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা এই বিষয়ে কি জানিয়েছেন শোনাবো আপনাদের। ওয়েস্ট বেঙ্গল এসটিএফ সঙ্গে আমরা কন্টিনিউয়াস টাচে আছি এবং যেরকম আছে ইন্টেলিজেন্স শেয়ারিং হচ্ছে এবং যদি আরও কিছু অ্যাকশন নিতে হবে আমরা নিচ্ছি। ইতিমধ্যে আপনারা জানেন যেভাবে আমরা দেখেছি যে হাওড়ার বেলিসিয়াস রোড থেকে আদিত্য সিংকে তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে, বেঙ্গল এসটিএফ এর হাতে গ্রেফতার হয়েছে এবং সেখানে কিন্তু আদিত্য সিং তৃতীয় গ্রেফতারি জঙ্গি যোগে। এর আগেই আপনারা জানেন হামিম মণ্ডল এবং তারপর তার সূত্র ধরে অর্পিতা সরকার এবং এরপরেই বেঙ্গল এসটিএফ এর হাতে গ্রেফতার আদিত্য সিং। ধৃত আদিত্য সিং এর দিদা তিনি কি জানাচ্ছেন এ প্রসঙ্গে শোনাবো। इस टाइम उसको लेके गए पुलिस का भाई, क्या बोला आप लोग? 12 बजे ले गया यहाँ से, 12 बजे छापड़ मार दिया, नीचे से ऊपर पूरा मार दिया। कब 12 बजे मतलब कौन सा दिन? रात को, परसों हाँ रात को ले गया। तो कल वहाँ इसी में ले गया, 3 घंटा बाद ऊपर से उतार के फिर गाड़ी में बैठा के हथकड़ी लगा के फिर वहाँ ले गया ले टाउन। क्या करते थे आदित्य, मतलब पढ़ाई या और पढ़ाई बस कुछ नहीं दीदी, कुछ नहीं, पढ़ाई खाली वही करेगा बस। मनी बच्चों लोग के साथ बैठता उठता है, हम लोग बोलते हैं इधर उधर उसका आ जाएगा, उसका पिताजी उधर से आएगा नीचे से, चाचा आ जाएंगे बड़ा बाजार से, तो बोलेंगे अरे ये क्या कर रहा है, चलो घर में ऊपर चलो। अच्छा, कभी पैसा आप लोगों को कभी देता था? कभी न दीदी, कभी न है बोले बाबा 1 रुपया नहीं कभी दिया है हम लोग देते हैं उसको। उसका सब खर्चा आप लोग उठा? हाँ अभी तक बच्चा है 22 साल का, कहाँ देगा वो कमा के। हामिम मंडल को इस नाम का किसी का बात अभी कभी सुने हैं? नहीं सर नहीं, ये तो मुसलमान है, इसका नाम है, बाकी हम नहीं जानते हैं सर। यही सर इस नाम का कोई कभी आए हैं उसके बारे में कुछ सुना है? कोई ना, ये तो एक ऑफिसर बताया कल, तब जाने हमीम बोला है, नहीं तो हम नहीं जानते हैं। अच्छा, वो कभी बाहर गए थे, कभी मतलब बहुत दिन के लिए बाहर गए थे? कभी नहीं गए थे, एक दिन बाबा धाम गए थे तो पेड़ा लेके आया, तीसरे दिन आया। तो कितना दिन के लिए गए? 3 दिन के लिए। 3 दिन के लिए? हाँ 3 दिन के लिए। कौन गए थे उसके साथ? कोई लड़का एक ठो गया था, हम नहीं जानते हैं, बोला एक लड़का खट्टी का गया था, एक तो हम गए थे। वो लोग कितना दिन पहले गए थे वो? 3 दिन पहले। नहीं वो मतलब कितना दिन पहले हो गए थे? 8 दिन हुआ होगा, 8 दिन। अभी मिठाई रखा हुआ घर में, पेड़ा। फोन ज्यादा यूज करते थे क्या, फोन या लैपटॉप? फोन एक थे, जब 10 पास हो गया तब बोला कि ऑनलाइन पढ़ाई हो रहा है, पापा फोन किन दीजिए, तो एक तो फोन लड़का किन दिया, 10 के बाद किना फोन। আদিত্য সিং এর প্রতিবেশী কি বলছেন শোনাবো আপনাদের। আমরা তো জানি না কি ছেলে এরকম ভালো আছে, কলেজে পড়তো, আমাদের সঙ্গে কথাবার্তা খুব পিসফুলি থাকতো। এবারে ভিতরের কি আছে ওটা আমি বলতে পারছি না। বাড়িতে কেউ আসতো না আর আমাদের মনেও হতো না কি এরকম করতে পারে, কারণ ছেলেটা এরকম নয়। আর কী করে কি হলো এটা আমরা বুঝতে পারছি। হতে পারতে উমেশ রায় দাদার সঙ্গে ওর সঙ্গে আলোচনা যেতে আসতো, পার্টির মধ্যেই যেতে আসতো। না 22 বছরের বয়স আছে, কি রাজনীতি হয়েছে, হ্যাঁ এরকম পড়ছে থাকতে পারে, বন্ধুরা থাকতে পারে, উমেশদার অন্য বন্ধুবান্ধবের সঙ্গে বন্ধুবান্ধব থাকতেই পারে, এটাই জানি আমরা। তো বেশি কিছু এটা শুনে ভাবছি। হ্যাঁ আপনার প্রথম দিন এসেছিল আপনার শনিবারে এসেছিলেন প্রথম 12:30 সময়, ওনাকে আদিত্যকে ঘরে এসেছিলেন, ওনাকে এখান দিয়ে নিয়ে গেছেন, ওনার ল্যাপটপ মোবাইল সব এখানে সিজ করা হয়েছে করে ডিডি অফিসে নিয়ে যাওয়ার পর রাত্রিবেলা 3:30 সময় সল্টলেক সেক্টর 5-এ নিয়ে যাওয়া হয়। তো
উনি স্যাররা বললেন কি কিছু না করলে ওনাকে ছাড়া হয়ে যাবে, কিছু করলে করা থাকলে ওনার সব ওপরে লিগ্যাল অ্যাকশন হবে। হ্যাঁ, না না, বাইরে বাইরে যেত না, পাড়ায় ঘরেই থাকতো, আর পাড়াই থাকতো, আর কোথায় যেত না ম্যাডাম। পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল এই বিষয়ে কি জানিয়েছেন শোনাবো। আমরা তো এসেছি 2.5 মাস হলো। এর আগে তো মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি তৃণমূল সরকার ছিল। এই জিনিসগুলো অ্যান্টি ইন্ডিয়া, অ্যান্টি ইন্ডিয়ান্স, এই যে মানসিকতা, এই যে কিডন্যাপ করে রানসাম চাইবো, মুখ্যমন্ত্রীকে গুলি করে দেবো, মেরে দেবো, যা আমাদের যন্তর মন্তরে বোম ফাটাবো, এগুলো তো আজকে হচ্ছে না। এগুলো তো বীজ রোপা হয়েছে ওই সময়তে যখন মমতা ব্যানার্জি 2011-তে এসেছে। প্রথম দিকে ঠিক ছিলেন, তারপর ভোটের রাজনীতি করতে হবে মাথায় ঢুকলো। এদেরকে এই টেররিস্টদের ঢুকিয়েছেন তো আগের সরকার। এই যে কমপ্লিটলি একটা মানে কি বলবো, যে যা খুশি পাচ্ছে করবে, এই সরকারে শুভেন্দু অধিকারীর আমলে এটা আমরা মানে মানে বাড়তেই দেবো না, একদম নিচ থেকে কেটে দেওয়া হবে। কংগ্রেস নেতা অধীর চৌধুরী এই বিষয়ে কি জানিয়েছেন শোনাবো। আমরা তো চাইবো যে শুধু পশ্চিমবঙ্গ কেন, সারা ভারতবর্ষে যেন সন্ত্রাসবাদীরা কোথাও কোনো আশ্রয় না পায়, প্রশ্রয় না পায়, আমরা তো চাইবই। এবং আমরা চাইবো যত দ্রুত তদন্তের করে সত্যটা কি সেটা আমাদের জানা দরকার। এবং এটা যদি হয়, খুব একটা দুশ্চিন্তার বিষয়, খুবই আশঙ্কার বিষয় যে পশ্চিমবঙ্গের মতো রাজ্যে এইভাবে যদি পাক মদতপুষ্ট জঙ্গিরা, যেটা বলা হচ্ছে, যেভাবে টিভি মিডিয়া দেখছি আমরা, তা যদি সত্য সত্য এইভাবে সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিস্তার করে, তাহলে এটা আমাদের নিরাপত্তার জন্য আগামী দিনে অত্যন্ত শঙ্কার কারণ। জঙ্গি হামিমকে জেরা করে আরো তথ্য পাওয়ার চেষ্টা করছে তদন্তকারীরা, এবং সেখানে হামিমের বান্ধবী অর্পিতা সরকারকেও জেরা করতে চায় তদন্তকারীরা। দুজনের বিরুদ্ধেই ইউএপিএ ধারায় মামলা রুজু করা হয়েছে। এনআইএ আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করছেন দুজনকেই। বেঙ্গল এসটিএফ এর অফিসে দুজনকে জিজ্ঞাসাবাদ এনআইএর। প্রায় 3 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ চালায় তদন্তকারীরা। অর্থাৎ জঙ্গি যোগে এখনো পর্যন্ত 3 জনকে গ্রেফতার করা হয়েছে। বেঙ্গল এসটিএফ এর হাতে গ্রেফতার হয়েছে আদিত্য সিং নতুন করে। এর আগে আপনারা জানেন হামিম মণ্ডলকে গ্রেফতার করা হয়েছিল, এবং তারপরেই দেখা গিয়েছিল অর্পিতা সরকার, তার বান্ধবীকে গ্রেফতার করা হয়। এবং অর্পিতা সরকার এবং হামিমকে জেরা করে এই আদিত্য সিং এর খোঁজ পেয়েছে তদন্তকারীরা, এবং তাকেও গ্রেফতার করা হয়েছে। এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে প্রায় 3 ঘন্টা ধরে হামিম এবং অর্পিতা সরকারকে জিজ্ঞাসাবাদ চালায় তদন্তকারীরা। এনআইএ জিজ্ঞাসাবাদ করছে বেঙ্গল এসটিএফ এর অফিসে দুজনকে জিজ্ঞাসাবাদ এনআইএর আধিকারিকদের। এবং যেখানে জানা যাচ্ছে যে এই তৃতীয় জঙ্গি যে গ্রেফতার হয়েছে আদিত্য সিং, তাকে নিয়োগ করেছিল এই হামিম মণ্ডল এবং অর্পিতা সরকার। ইতিমধ্যে জঙ্গি হামিমের সহযোগী আদিত্য সিংকেও গ্রেফতার করেছে বেঙ্গল এসটিএফ। এই মুহূর্তে হামিম মণ্ডল এবং অর্পিতা সরকার এই দুজনের বিরুদ্ধেই ইউএপিএ ধারায় মামলা রুজু করা হয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা। দুজনের বিরুদ্ধেই ইউএপিএ ধারায় এবার মামলা রুজু করা হয়েছে। হ্যাঁ, এটা তো ইউএপিএ দিতেই হবে, আন্তর্জাতিক ষড়যন্ত্র এটা তো রয়েছে, বোঝাই যাচ্ছে। এদের যদি ইউএপিএ না দেয় তাহলে আর কাদের দেবে? এখন দেখো, এই ইউএপিএ দেওয়ার পরে কাদের বুকে ব্যথা ওঠে। আমাদের দেশে তো অনেক বিভীষণের অভাব নেই, অনেকের বুকে ব্যথা উঠবে কেন ইউএপিএ দিয়ে, ওরা খুব ভালো ব্যবসাদার, ভালো ছেলে। এখন এগুলো ঠিকই আছে, জিজ্ঞাসাবাদ করে যে পুরো গ্রুপটাকে আনার করতে পারলে ভালো। এগুলো টেকনিক, যেটা আমাদের মিনিস্টার, ডেপুটি মিনিস্টার উমেশ রায়ের ছেলেকে অপহরণের জন্য এর আগেও তো দেখা গেছে প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়েকে অপহরণ যদিও করে একজনকে ছাড়িয়ে নিল টেরোরিস্টদের। এখন ওটা একটু গল্প ছিল, মানে ওটা নিয়ে একটু ডাউটও ছিল, কিন্তু কি করা যাবে এরকম করে। হয়তো আমার মনে হয় টেরোরিস্ট যারা আছেন, আমি জানি জুডিশিয়াল জাজমেন্টের উপর কিছু বলা যায় না, এদেরকে তো ফাঁসি দিয়ে মেরে দেওয়াই সবচেয়ে ভালো। এরা থাকলেই এইসব ঘটনা ঘটবে, এরা জেলে থাকলেই এদের সমস্যা। এদের আবার বের করার জন্য এইরকম কিডন্যাপিং মারা দিয়ে রেড করবে কেন? এগুলো যত এলিমিনেট করা যায় ততই ভালো।
ধন্যবাদ, আমাদের অনিল দেশের বাবু। আইন ব্যবস্থা এত দুর্বল, মানে গরিব মানুষ হলে তারা সাজা কাটবে, তারা জেল কাটবে, আর এরা এই জড়ো যত বড় বড় ইকোনমিক অফেন্স বলো, এই ধরনের বলো, এরা আইনের আওতায় দিনের পর দিন তারা টেনে নিয়ে যাবে।